ডক্টর জাহিদকে ভারতে ঢুকতে না দেয়ায় বাংলাদেশের তীব্র নিন্দা, দিল্লির দূতকে ডেকে কড়া প্রতিবাদ। চতুর্থ শ্রেণীতে যুক্ত হচ্ছে নতুন 2 বই, শেখানো হবে সঙ্গীত, নৃত্য ও নাট্যকলা, বহুমাত্রিক দক্ষতা গড়ার পরিকল্পনা। আপনারা ধৈর্য ধরছেন। হবিগঞ্জে 2 গ্রামবাসীর সংঘর্ষে নিহত 1, প্রতিপক্ষের হামলায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা খুন। যুদ্ধবন্ধে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা, শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি, খুলছে হরমুজ। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে ভারত ঢুকতে না দেয়া এখন টক অব দ্য কান্ট্রি। এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আর ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনায় ফের ঢাকা দিল্লির সম্পর্কের টানাপোড়েন বাড়বে। দিল্লিতে আয়োরা আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের, কিন্তু বাদশাধে দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও রোববার রহস্যজনক কারণে তাকে দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি। বিমানবন্দরে 3.5 ঘন্টা জাহিদুর রহমানের সাথে কি হয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পরে ফিরতি ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী উপদেষ্টা। পুরো ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আর প্রতিমন্ত্রীর মতে এটি কোনোভাবেই প্রত্যাশিত নয়। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। We don't expect this kind of events to happen, but আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। এদিকে জাহিদুর রহমানকে ভারতে ঢুকতে না দেয়ায় চরম নাখোশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বারেকে ডেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। সম্পর্ক উন্নয়নে ভারতের কথার বরখেলাপ হিসেবে দেখছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এটা খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ ভারত সম্পর্কের উপরে একটা প্রভাব তো বিস্তার করবেই। আমি মনে করি যে এই জায়গাতে আরেকটু দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন ছিল ভারতীয় কর্তৃপক্ষের, কারণ উপদেষ্টা যখন ভারতে ভ্রমণ করছেন সেটা রাষ্ট্রের প্রয়োজনেই ভ্রমণ করছিলেন, এটা তার ব্যক্তিগত কোনো সফর নয়। ফলে এই জায়গাতে আমার মনে হয় ভারতের অভ্যন্তরীণ ব্যুরোক্রেটিক কাঠামোর ক্ষেত্রে যেরকম দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, সেই সাথে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক যে ধরনের বার্তা আমরা পাচ্ছি সেটা বাংলাদেশ ভারতের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও কঠিন করে তুলবে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর ঢাকা দিল্লি সম্পর্কের বরফ গলতে শুরু করেছিল। এমন সময় এই ঘটনা দুদেশের সম্পর্ক কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার বিষয়। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে আয়োরা সম্মেলনে অংশগ্রহণের জন্য এককালীন বিশেষ অনুমতি দিয়ে ভারতে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল, তবে তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ইমিগ্রেশন ব্যুরোর সূত্রের বরাতে এমন তথ্য দিচ্ছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। তিনি ভারতীয় ভিসার জন্য আবেদন না করে সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করছিলেন। বিষয়টি আগে থেকে জানানো হলে সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেত বলেও জানায় সূত্রটি। রোববার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে 2 ঘন্টার বেশি সময় আটকে রাখার পর তাকে ভারতীয় কর্মকর্তারা জানান সমস্যাটির সমাধান সম্ভব। সফর চালিয়ে যাওয়ার অনুরোধ করা হলেও তিনি ভারতে প্রবেশ না করার সিদ্ধান্তে অটল থাকেন। পরে কলম্বো হয়ে বাংলাদেশে ফেরেন জাহিদুর রহমান। শুধু বাংলা, ইংরেজি বা গণিত নয়, এবার প্রাথমিকের পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে নাচ, গান, খেলাধুলার পাঠও। আগামী বছর থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া নামে 2টি নতুন বই চালুর পরিকল্পনা সরকারের। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী চ্যানেল 24-কে জানায় শিশুদের বহুমাত্রিক দক্ষতা গড়ে তুলতেই এই উদ্যোগ। তবে শিক্ষাবিদদের মতে মৌলিক বিষয়গুলোর উপর দক্ষতা বৃদ্ধি করলে লাভবান হতো শিক্ষার্থীরা।
আবির হোসেনের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন আমানুল্লাহ আমান। চতুর্থ শ্রেণীতে বর্তমানে পড়ানো হয় 6টি বিষয়: বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা। এর সাথে আগামী বছর থেকে আরও 2টি বিষয় যুক্ত করতে চায় সরকার। একটি হলো শিল্প সংস্কৃতি, অন্যটি ক্রীড়া, যেখানে গুরুত্ব পাবে সঙ্গীত, নাট্যকলা এবং চারুকলার মতো বিষয়। পাঠ্যপুস্তকেও আসলে কোনো পরীক্ষা থাকবে না, আগের মতোই থাকবে, সামষ্টিক মূল্যায়ন হবে, ধারাবাহিক মূল্যায়ন হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, চতুর্থ শ্রেণীতে নতুন 2টি বইয়ের পৃষ্ঠা সংখ্যা হতে পারে 80 থেকে 100, যাতে ব্যয় হবে জনপ্রতি 50 টাকা। সব মিলিয়ে চতুর্থ শ্রেণীর প্রায় 44 লাখ ছাত্রছাত্রীর জন্য আলাদা ব্যয় হতে পারে প্রায় 22 কোটি টাকা। বইয়ের ছবিগুলো যাতে স্পষ্ট হয়, এই জন্য আমরা সাধারণত স্পেসিফিকেশনগুলো হাই স্পেসিফিকেশন দিই মাধ্যমিকের তুলনায়। সেই হিসাবে প্রাথমিকের বইগুলো তুলনামূলকভাবে মাধ্যমিকের চেয়ে ইউনিট প্রতি কষ্ট একটু বেশি পড়ে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলছেন, শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক ও দক্ষ হিসেবে গড়ে তুলতেই প্রাথমিকে নতুন 2টি বিষয় পড়ানো হবে। স্পোর্টস এবং কালচার দুটোই ওই ক্রিয়েটিভ, টিম বিল্ডিং, গুড সিটিজেন এগুলো তৈরি করে। 27-এ আমরা একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, এটা কিছু দূর আমরা পাইলট হিসেবে ব্যবহার করব, যেন এগুলোর রেজাল্টসের ভিত্তিতে বড়ভাবে আমরা যেভাবে অ্যাকচুয়াল কারিকুলামটা সাজাতে চাই 28-এর জন্য, সেভাবে আমরা কাজ করব। তবে শিক্ষাবিদদের মতে, চতুর্থ শ্রেণীতে 6টি বিষয়ের সাথে আরও 2টি বিষয় যোগ করলে বোঝা বাড়বে শিক্ষার্থীদের। আংশিকভাবে যে বিষয়গুলো পরিবর্তন হচ্ছে, তাতে আমাদের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মানের কোনো পরিবর্তন হবে না। এর চেয়ে বরং যে বিষয়গুলো প্রচলিত আছে সেখানেই কিন্তু আমাদের অনেক প্রয়োজন আছে, এবং সেখানেই কিন্তু আমাদের দক্ষতার অনেক ঘাটতি রয়েছে। আর এটা করছেন তাড়াহুড়া করে, সেটা আমি মনে করি জাতির শিক্ষা ব্যবস্থার জন্য আরেকটা বোঝা হিসেবে দাঁড়াবে। কেবল চতুর্থ শ্রেণী নয়, 2027 সাল থেকে ষষ্ঠ শ্রেণীতে নতুন 2টি বইয়ের চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, অন্যটি লার্নিং উইথ হ্যাপিনেস। মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীলতা কমিয়ে সরকার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য যে উদ্যোগ নিতে যাচ্ছে, প্রাথমিক শিক্ষা সেটা কতটা অবদান রাখে সেটাই এখন দেখার বিষয়। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। হবিগঞ্জে পূর্ব বিরোধের জেরে 2 গ্রামবাসীর সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত হয়েছেন অন্তত 20 জন। পুলিশ জানায়, আদিত্যপুর গ্রামের জাহিদ ও আবদা ফৌজা গ্রামের মোশাহিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার দুপুরে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যায় ফের 2 দফা সংঘর্ষে জড়ায় তারা। এ সময় গুরুতর আহত শিলু মিয়াকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এদিকে কুমিল্লার চর দখল নিয়ে 2 গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে অন্তত 30 জন। ভাঙচুর ও লুটপাট করা হয় ঘরবাড়ি ও দোকানপাট। এছাড়া মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে 14 জন। ব্রাহ্মণবাড়িয়ার সালিশি বৈঠকে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন জাহাঙ্গীর আলম নামে এক বিএনপি নেতা। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়রা জানায়, প্রায় 5 বছর আগে জাহাঙ্গীরের ভাতিজির সাথে বিয়ে হয় একই এলাকার আতাউল্লার। এরপর থেকে তাদের দাম্পত্য কলহ লেগেই থাকত। এদিন সোমবার সন্ধ্যায় সালিশি বৈঠক বসে এলাকায়। এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে আতাউল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মেয়ের বাড়ির লোকজনের উপর হামলা চালায়। জাহাঙ্গীর সহ আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। এদিকে মাগুরায় চাচা ভাতিজার সংঘর্ষের সময় ছোড়া ইটের আঘাতে মৃত্যু হয়েছে আরব আলী নামে এক বৃদ্ধার। কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সদর ও শ্রীমঙ্গল উপজেলায় 3য় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। একই সাথে যোগ দেবেন জনসভায়। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষ। সবুজের সমারোহ, সাজানো চায়ের বাগান আর পাহাড়ের নীরবতা, সব মিলিয়েই প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি মৌলভীবাজার। 17 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সেখানেই এখন ভিন্ন আমেজ। সভাস্থলে চলছে সাজসজ্জা আর প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ। পরিবেশ রক্ষা ও জনস্বার্থ বিবেচনায় জেলার কোথাও ব্যানার ফেস্টুন বা তোরণ স্থাপন করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই তোরণ, ফেস্টুন এই সমস্ত আমাদেরকে নিষেধ করা হয়েছে।
কারণ এটা অনেক অপচয়, অনেক টাকা অপচয় হয় এবং জনগণেরও দুর্ভোগ হয়। আমরা অধীর আগ্রহে ওনাকে বরণ করার জন্য মৌলভীবাজার জেলার 21 লক্ষ মানুষ এখানে অপেক্ষা করছে। আমাদের মেডিকেল কলেজ, পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয় এবং কাঠামোগত যে উন্নয়নগুলো আছে সাধনে উনি আমাদের যে স্বপ্ন সেটি বাস্তবায়ন করবেন আমরা আশা করি। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গলের মির্জাপুরের 1 নম্বর ওয়ার্ড এবং রাজনগরের ট্যাংরার 7 নম্বর ওয়ার্ডের তালিকাভুক্ত পরিবারগুলো সরাসরি পাবেন সরকারি সুবিধা। কার্ড দেওয়ার পরে খুব সুন্দরভাবে আমরা চলতাম পারমু, মাসে মাসে টাকা পাইমু, যে একটু আয় দায় করতে পারমু, খাইতে পারমু। টাকা পাইলে ভালো ফ্যামিলি চলবো, কষ্ট হইতো না। পুরো জেলার কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে কিছু অনিয়ন্ত্রিত ট্রাফিক রয়েছে, এইগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা অভিযান পরিচালনা করতেছি। আশা করি সার্বিক যে এখন পরিস্থিতি এটা যদি চলমান থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোনোরকম সমস্যার সম্মুখীন হবে। প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে মৌলভীবাজারবাসীর প্রত্যাশা উন্নয়ন আর সম্ভাবনার নতুন বার্তা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চাঁপাইনবাবগঞ্জের রকনপুর সীমান্তে দিয়ে আবারও এক নারীকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবি জানায় সোমবার রাতে রকনপুর সীমান্তে নৌকাযোগে এক নারীকে পুষিনের চেষ্টা চালায় বিএসএফের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা। এই সময় বাধা দেয় বিজিবির টহল দল। পরে শূন্যরেখায় অবস্থান করছেন ওই নারী। এর আগে 13 জুন একই সীমান্ত দিয়ে 15 জনকে পুষিনের চেষ্টা করে বিএসএফ, পরে তাদের ভারতে ফেরত নেওয়া হয়। খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ভর্তি ট্রাক কিংবা রাতের অন্ধকারে শাপলা চত্বরে গুলি করে মানুষ মারা, এমন অসংখ্য অপরাধ বেনজির আহমেদের ব্রেইন চাইল্ড। তার বিরুদ্ধে রয়েছে অন্তত 20টি মামলা, এর মধ্যে 10টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন। বিচার চলছে গুমের মামলার। চিফ প্রসিকিউটর জানান, দেশে আনা হলে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। শেখ হাসিনার ক্ষমতার একেবারে শেষ দিকে একের পর এক প্রকাশ হতে থাকে বেনজির আহমেদের দুর্নীতির খবর। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মামলা হয় পুলিশের সাবেকেই মহাপরিদর্শকের বিরুদ্ধে। গুম, খুন, শাপলা চত্বর হত্যা, পাসপোর্ট জালিয়াতি সহ অন্তত 20টি মামলার খড়ক বেনজির আহমেদের ওপর, যার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে 10টি মামলা। তার বিরুদ্ধে আমাদের ওখানে প্রায় 10টির মতো মামলা আমরা কিন্তু ইনভেস্টিগেশন করে যাচ্ছি এবং প্রত্যেকটার সাথে তার কানেকশন আছে। এবং এর মধ্যে ইতিমধ্যে আমাদের যে তিনি যখন র্যাবের প্রধান ছিলেন তখন গুমের সাথে যেগুলো অলরেডি চলমান আছে তার মধ্যে বিচার চলছে। চিফ প্রসিকিউটর জানান, বেনজির আহমেদকে দেশে ফেরানোর পর হাজির করা হবে ট্রাইব্যুনালে, কেননা শাপলা চত্বর হত্যার মাস্টার মাইন্ড হিসেবে তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। তিনি শাপলা চত্বরের মামলায় অন্যতম কুশীলব ছিলেন আসামি। তার বিরুদ্ধে আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তাকে যদি বাংলাদেশে আনা হয় আমাদের এই ট্রাইব্যুনালেও তাকে আনা হবে। যেগুলোতে বিচার চলছে সেখানে হাজির করা হবে, যেগুলো তদন্তাধীন আছে সেগুলোতেও তাকে রিমান্ডে নেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বেনজিরকে ফেরানো সহজ হবে না। সব আইনি প্রক্রিয়ার পাশাপাশি সরকারকে হতে হবে আন্তরিক। তাকে ফিরিয়ে আনার বিষয়টা আসলে একটা জটিল প্রক্রিয়া। এখানে আসলে বিষয়টা নির্ভর করছে আরব আমিরাতের সরকারের উপর বিশেষ করে, এবং আমাদের সরকার যত দ্রুততার সাথে আন্তরিকতার সাথে বিষয়টা নিয়ে তারা প্রচেষ্টা চালাবে। পালিয়ে যাওয়ার পর বেশ কটি দেশের পাসপোর্ট নিয়ে ঘুরে বেরিয়েছেন বেনজির। একজন সাবেক পুলিশ প্রধানের কয়েক দেশের পাসপোর্টের বিষয়টিও খতিয়ে দেখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সরকারি তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। বিকেলের সংবাদ সম্মেলনে তথ্য জানান হাসপাতালটির নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। বলেন, শিশু ওয়ার্ডে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে মৃত্যুর যে অভিযোগ উঠেছে তার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। তবে ভেন্টিলেশন ব্যবস্থার কোনো ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় সংস্কারে বোর্ডের বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের লাইসেন্স ফিরে পেতে অর্থ নিয়ে তদবিরের অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি।
কার্বন ডাইঅক্সাইড বেশি লেভেলে যতখানি একটা বাচ্চা সার্ভাইভ করতে পারবে অ্যাডাল্ট পারবে না। এই জন্য এগুলো ডিফিকাল্ট টু এক্সপ্লেইন। এ হচ্ছে সায়েন্টিফিক কথা। আমরা একটা এক্সপার্ট টিম তৈরি করেছি, সেই এক্সপার্ট টিমের মতামতের ভিত্তিতে কিছু যন্ত্রপাতি কিনেছি, কার্বন ডাইঅক্সাইড নিরূপণ যন্ত্র, অক্সিজেন নিরূপণ যন্ত্র। হাম উপসর্গে দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত 1036 জন। নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয় 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 93 জনের মৃত্যু হয়েছে। একই সময় সন্দেহজনক হাম রোগের মৃত্যুর সংখ্যা 563। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 10,387 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 86,923। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় 71,467 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 67,878 জন।